আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই আমাদের আজকের বিষয় তারুণ্যের আকাঙ্ক্ষা, তারুণ্যের উচ্ছ্বাস। সেটি নিয়ে আলোচনা করব। জানতে চাই তরুণদেরকে কিভাবে আরও দক্ষ করা যায়, কিভাবে আরও দেশের উন্নয়নে কাজে লাগানো যায়। সেটি নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য তিনজন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন। শুরুতেই তাদের সাথে আমরা একটু পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। জনাব রেজাউল মাকসুদ জাহিদি, সচিব, যুব ক্রীড়া মন্ত্রণালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। রয়েছেন জনাব সানোয়ার হোসেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ইমতিয়াজ বর্ষণ, অভিনেতা, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ডান দিক থেকেই শুরু করছি। যেটি বলছিলাম যে আসলে তারুণ্যের উচ্ছ্বাস এবং উৎসবকে আসলে গুরুত্ব দিতে চাই। জনাব রেজাউল মাকসুদ জাহিদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের যেই উৎসবের ঘোষণা আজকে আসলো, যেটি স্লোগান হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব 2025, একটু জানতে চাইছি যে এই উৎসবে তো নিশ্চয়ই আপনাদের একটি বিশদ পরিকল্পনা রয়েছে। উৎসবের দিন শেষে আসলে উদ্দেশ্যটা কি, আপনারা কি হাসিল করতে চাইছেন এই উৎসবের মাধ্যমে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই আসলে আমাদের তরুণদেরকে উজ্জীবিত করার জন্য এবং তাদের ক্রিকেটের শক্তিটাকে ঐক্যের শক্তি রূপান্তর করে আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে উজ্জীবিত করার জন্য আমরা তারুণ্যের উৎসব 2025 উদযাপন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় আমরা এই কাজটি করছি। আমরা 30শে ডিসেম্বর থেকে শুরু হয়ে আমরা 19শে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই তারুণ্যের উৎসবটি চলবে। এই তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের এই বাংলাদেশে প্রায় 5 কোটি তরুণ রয়েছে যাদের বয়স 18 থেকে 35 বছর। এদেরকে আমরা একটা স্বপ্ন দেখাতে চাই। প্রত্যেকটি যুবকেরই, প্রত্যেকটি তরুণের একটা স্বপ্ন থাকা দরকার। সেটা হচ্ছে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন। সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে প্রজ্বলিত করার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি, আমরা একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে আমাদের শহর, আমাদের বিভাগীয় শহর, জেলা শহর এবং ঢাকা, আমাদের জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের কর্মসূচি। একটি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা। আমাদের 3টি বিষয়কে আমরা প্রাধান্য দিচ্ছি। একটি হচ্ছে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত মূল্যবোধ তরুণদের মাঝে। সামাজিকের ভিতরে আমরা কিছু সচেতনতামূলক কর্মসূচি আমরা গ্রহণ করব, যেমন আমাদের পরিবেশকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা। যেমন ক্রিকেটের মাঠে বিভিন্ন ধরনের আমাদের বর্জ্য হয়, ওয়েস্ট হয়, সেগুলোকে পরিচ্ছন্ন করা। এই একটা কালচার গ্রো করার জন্য আমরা কাজ করব। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা চাই যে আমাদের যুবদেরকে যদি আমরা এন্টারপ্রেনিয়রশিপ হিসাবে গড়ে তুলতে চাই, অর্থাৎ আমরা বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দিব। উই উইল বি এ জব ক্রিয়েটর, নট এ জব সিকার। এই ক্ষেত্রে যদি আমরা তরুণদেরকে উদ্বুদ্ধ করতে পারি, একদম ছোট ছোট সৃষ্টিশীল কাজগুলোকে উদ্বুদ্ধ করে প্রান্তিক পর্যায় থেকে আমরা ট্যালেন্ট হান্টের মাধ্যমে তাদেরকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা, এগুলোকে চিহ্নিত করার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। একটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা থাকবে, আমাদের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শনী থাকবে একদম প্রান্তিক পর্যায় থেকে একদম সেন্ট্রালি। তারপর হচ্ছে ট্যালেন্ট হান্ট, আমাদের স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনের মাধ্যমে আমরা কিছু ট্যালেন্টকে সেন্ট্রালি আমরা ইনভাইট করব। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা স্কিল কম্পিটিশন, এবং আমরা স্কুল কলেজে বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে আমাদের, সেই প্রতিভাগুলোকে আমাদের NSDA একটি কর্তৃপক্ষ রয়েছে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, তারা আমাদের সহায়তা করবে এবং বিভিন্ন মিনিস্ট্রি আমাদের এই কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তাদের সামগ্রিক সহযোগিতায় আমরা এই সময়ে আমরা একদম প্রান্তিক পর্যায় থেকে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে আমাদের এই ট্যালেন্টগুলোকে হান্ট করে আমরা চাই যে জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে তাদেরকে নিয়ে আসা। এক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকে যে আমাদের রাষ্ট্রে যেহেতু বিভিন্ন ধর্ম মতের, প্রগতিশীল, রক্ষণশীল বিভিন্ন ধরনের মানুষ বাস করে, সবাইকে কিভাবে আসলে অ্যাকোমোডেট করবেন, একটু ছোট করে জানতে চাই। এক্স্যাক্টলি, আমরা চাচ্ছি যে এঙ্গেজমেন্ট, অল সেক্টর এঙ্গেজমেন্ট। এখানে সকল সেক্টরকে এঙ্গেজ করার জন্য আমরা সরকারিভাবে কিছু পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে আমাদের একটা কমিটি রয়েছে এবং আমাদের জাতীয় একটি কমিটি রয়েছে যেটার প্রধান হচ্ছেন আমাদের মাননীয় উপদেষ্টা যুব ক্রীড়া।
এটার ভিতরে আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে মিনিস্ট্রি এবং বাহিরের বিভিন্ন জিও এনজিও কর্তৃপক্ষ আমাদের মেম্বার, এবং আমাদের যতগুলো ফেডারেশন আছে সবগুলো আমাদের মেম্বার। এই সকলকে সম্পৃক্ত করে সকল সেক্টরকে প্রাধান্য দিয়ে আমরা এই কাজগুলো করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, আমরা এই তারুণ্যের উৎসবের ভিতরে আমাদের একটা ইভেন্ট থাকবে যে আমাদের ইন্ডিজেনিয়াস মাইনরিটিস এবং যে সমস্ত জেলাগুলো আমাদের প্রত্যন্ত এরিয়া তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য ওখানে আমরা 8টা টিম হবে মহিলাদের জন্য, 8টা টিম হবে পুরুষদের জন্য। 8টি জেলায় আমরা 16টি টিম নিয়ে আমরা খেলাধুলা করব ফুটবল। এর ভিতরে আমরা কমিউনিটি এঙ্গেজমেন্টটাকে পুরাপুরি করতে চেষ্টা করব, অর্থাৎ সব লেভেলের মানুষদেরকে নিয়েই আমরা তরুণের উৎসবটা করব এবং সকলের পার্টিসিপেশনের ইনশোর করার জন্য আমরা জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে আমরা মিটিং করেছি, তাদেরকে উদ্বুদ্ধ করেছি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যতগুলো আমাদের প্রসেস রয়েছে সকলকে আমরা এমপ্লয় করেছি এখানে। যে এই উৎসবের একটি অংশ এবারের যে বিপিএল সেটিও উৎসবের একটি অংশ। একটু জনাব সানোয়ার হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা দেখেছি এর আগে বিপিএল নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ছিল, এখন সরকার নতুন করে পুরনো জঞ্জাল ভুলে নতুন বার্তা দিতে চাইছে উৎসবের যুবকদের নিয়ে বা ক্রীড়াঙ্গন সহ সব সেক্টরে, যেটি বলছিলেন। কিন্তু এবারের বিপিএলেও পেমেন্ট নিয়ে এরই মধ্যে অভিযোগ উঠেছে, পেমেন্ট খেলোয়াড়রা পাননি, যেখানে 50% খেলা শুরু হওয়ার আগেই পাওয়ার কথা ছিল। কোথায় সংকট আসলে রয়ে গেছে? এই বিষয়টা অ্যান্সার করার আগে আমি যেটা বলছি যে তাদের যে উদ্দেশ্য, সরকারের যে উদ্দেশ্য যেটা নিয়ে চিন্তা করছে, যে তরুণরা কি পারে, তরুণরা যদি কি করে, আমরা কিন্তু দেখেছি দেশটাই পরিবর্তন করে দিয়েছে তরুণরা যদি চায় প্রপারলি গাইড করা যায়, ওদের ইচ্ছা যেই পরিমাণ ইচ্ছা আগ্রহ যারা যদি ফুললি ইমপ্লিমেন্ট করতে পারে, যে কোনো জিনিস চেঞ্জ করা সম্ভব। যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে জায়গাটা জোর দিয়েছে, এটা একটা বড় বিষয়। আপনি যদি একটু আগে দেখি, আমরা তো মানে একটা সময় ছিল কিন্তু এই স্পোর্টস বলি কালচার বলি সব কিছুতেই কিন্তু এরকম বেশ কিছু মানে মানে যুগান্তকারী কিছু উদ্যোগ ছিল। যেরকম যদি ক্রিকেটে যদি বলি, আমরা কিন্তু স্কুল ক্রিকেট, এখন নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু এখন একটা যে স্টেজে আসছি, নির্মাণ স্কুল ক্রিকেট একটা বড় ভূমিকা পালন করছে। এখানে হাবিবুল বাশার সুমন বলি বা জাভেদ উমর বেলিম বলি, অনেক ক্রিকেট স্টার, আমরাও ওই নির্মাণ স্কুল ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম, যেখান থেকে ক্রিকেটের বড় স্ট্রাকচার তৈরি হয়েছিল। সেম যদি আমি যদি ফুটবলের কথা বলি, একটা সময় ছিল নামটা ছিল এরশাদ কাপ ফুটবল টুর্নামেন্ট, এটার মাধ্যমে সারা দেশে অনেক সুপারস্টার ওইখান থেকে তৈরি হয়েছিল। আমি যদি কালচার দিক দিয়ে বলি, নতুন করে মতো একটা বড় একটা প্ল্যাটফর্ম ছিল, যেখান থেকে কিন্তু এখন বাংলাদেশে অনেক বড় বড় সুপারস্টার যারা ওই সময় তৈরি হয়েছিল, এরা এখন বাংলাদেশ লিড করছে। স্বাভাবিকভাবে প্রপারলি যদি অর্গানাইজ ওয়েতে তরুণদের যদি আমরা মানে একটা প্ল্যাটফর্ম দিতে পারি, অনেক ভালো কিছু হওয়া সম্ভব। বিশেষ করে মাঝখানে যদি আমাদের যুব সমাজ অনেক কিছু ধরেন ড্রাগসের দিকে চলে গিয়েছিল, এটার একটা বড় কারণ কিন্তু হলো যে স্পোর্টস কালচার এগুলি থেকে ইনভলভমেন্টটা কম ছিল। একটা ছেলে যদি প্রপারলি যদি স্পোর্টসে থাকে, কালচার থাকে, তার পক্ষে কিন্তু হয়তো বা রং ট্র্যাকে যাওয়ার সম্ভাবনা কমে থাকবে। স্বাভাবিকভাবে এইটা একটা বড় উদ্যোগ যদি আমরা প্রপারলি অর্গানাইজ করতে পারি, বিশেষ করে স্কুলগুলি কলেজগুলি এইগুলিতে যদি ইমপ্লিমেন্ট করতে পারি। স্কুলগুলিতে আমরা যখন স্কুলে পড়েছি তখন কিন্তু স্কুলের প্রতিটা জায়গায় মাঠ সংকট ছিল না, মাঠে অ্যাটলিস্ট একটা খেলার মাঠ ছিল আমরা যখন বড় হয়েছি, বা ওইখানে স্পোর্টস টিচার ছিল, রেগুলার স্পোর্টস হতো, রেগুলার কম বেশি খেলাধুলা সব স্কুলে হতো। এটা কিন্তু ইনভলভমেন্টটা সরকার থেকে ছিল, সব কিছুতে স্কুলগুলির ইনভলভমেন্ট ছিল। এইগুলি যদি প্রপারলি আমরা নজর দিতে পারি, ডেফিনেটলি আমাদের স্পোর্টস কালচার সব দিকে আমরা রিচ হওয়ার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু প্রপার উদ্যোগ, শর্টকাট বা আজকে ওভারনাইট চিন্তা করলাম কালকে, এটা যদি কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে না, কন্টিনিউয়াস একটা প্রসেসের মাধ্যমে এটা আগাতে হবে। আর যেটা বিপিএল বললেন, বিপিএলটা এমন একটা বাংলাদেশের জন্য স্পোর্টসটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, কিন্তু বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য স্পোর্টসটা আমরা জানি একটা বড় একটা ব্র্যান্ডিংয়ের জায়গা। এটা যদি আমরা বিপিএলটা যেভাবে শুরু হয়েছিল, আমরা যদি শুরু থেকে দেখি, বাংলাদেশ কিন্তু মানে বিপিএলটা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে আইপিএলের পরে এটার অবস্থানটা ছিল এরকম, কিন্তু আমরা প্রপারলি ওটা মেনটেন করতে পারি নাই। আমরা ওই ভ্যালুটা আমরা অনেক নিচে নামিয়ে ফেলেছি। যদিও এই চেঞ্জের মাধ্যমে অনেক চেষ্টা হচ্ছে, যদি একটা চেঞ্জ হয়েছে, তো এই বোর্ড যখন আসছে, ফারুক ভাইরা যখন আসছে, খুব অল্প সময় পেয়েছে। আমাদের হয়তো এই ফাইন্যান্সিয়াল অবস্থানটাও খুব একটা ভালো স্ট্রং পর্যায়ে ছিল না, সব কিছুই চেঞ্জ, বোর্ড ডাইরেক্টর বলেন, বোর্ড প্রেসিডেন্ট বলেন, দেশ বলেন, সব কিছু চেঞ্জ হয়েছে, খুব একটা বেশি সময় পায় নাই, অল্প সময়ের মধ্যে যে ইকোনমিক অবস্থা। কি বিপিএল এর কথা বলছেন না বোর্ডের কথা? আমরা তো আগে শুনে আসছি যে বিসিবির ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো, বিসিবির ফাইন্যান্সিয়াল অবস্থান দিয়ে কিন্তু বিপিএল চলবে না। আমি সেটাই জানতে চাইছিলাম, আপনি কি বিপিএল এর কথা বলছি যে চেঞ্জ হওয়ার প্রেক্ষিতে যে ফ্র্যাঞ্চাইজিগুলি আগে যারা ছিল, যেমন কুমিল্লা ভিক্টোরিয়াস ছিল, ঢাকা ডাইনামাইটস ছিল, সবাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখন সবাই নতুন ফ্র্যাঞ্চাইজি। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটার এই বছর হলো বিপিএল এর লাস্ট স্ট্রেক, এরপর থেকে নতুনভাবে কিন্তু শুরু হবে
লং টার্মের জন্য প্ল্যান করতে হবে। আমরা যদি ইন্ডিয়ার স্ট্রাকচার যদি চিন্তা করি, ইন্ডিয়া যখন বিপিএল শুরু হয়েছিল তখনও কিন্তু ইন্ডিয়াও কিন্তু প্রথম 3-4 বছরে কিন্তু প্রফিটে যায় নাই, কিন্তু ওরা একটা প্রপার স্ট্রাকচার প্রপার প্ল্যানিংয়ের মধ্যে গিয়েছে। এখন ফ্র্যাঞ্চাইজার কোন জায়গায় চলে গেছে আমরা জানি, ওয়ার্ল্ড ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভ্যালু কীরকম ইন্ডিয়ান ক্রিকেটের। স্বাভাবিক বিপিএলেরও একটা বড় মার্কেট আছে, আইপিএলের কথা বলছি, আইপিএল কিন্তু বিপিএলের একটা বড় মার্কেট আছে, আমাদের ক্রেজ আছে। এখানে যদি প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি ডেফিনেটলি সম্ভব। এইবার যেই ফ্র্যাঞ্চাইজিগুলি যারা করছে তাদের কিন্তু এই 1 বছরের জন্য আসছে, আগামী বছর থেকে যখন আসবে তখন কিন্তু 5 বছরে জানবো। এইটা যদি প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করি, আমরা যদি প্রপারলি অর্গানাইজ ওয়েতে আমাদের মার্কেট ভ্যালু অনুসারে যদি আমরা স্টাডি করে ফ্র্যাঞ্চাইজিগুলি সরকারভাবে চিন্তা করতে হবে, একটু ইনফ্লুয়েন্সও করতে হবে কারা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু প্রায় 15-20 কোটি টাকার একটা এক্সপেন্স আছে, কাদের পক্ষে সম্ভব, কারা রান করার জন্য ইনভলভ, যেরকম ব্যাক্সিমকো বলি, বসুন্ধরা বলি বা বড় বড় ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশে যারা আছে তারা যদি ইনভলভ হয়, এই ভ্যালুটা কোনো ব্যাপার না, এটা তাদের জন্য রান করা সম্ভব। এরকম বড় বড় ফ্র্যাঞ্চাইজি বলি বা ব্যাংকগুলি বলি, তারা যদি ইনভলভ হয় প্রপারলি নিয়মকানুনভাবে, যেরকম আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যখন বিপিএল দেখি হয়তো 1 মাস আগে সব প্ল্যান করছে, শিডিউল ঠিক থাকে না, এইগুলি যদি সব কিছু মিলিয়ে এটা ওই করতে হবে, হয়তো নেক্সট ইয়ার থেকে আমরা আশা করি ভালো কিছু দেখতে পারবো। এই বছর যেটা হয়েছে, বোর্ড থেকেও বলা হয়েছে যে যেহেতু আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা সব কিছুতেই একটু মন্দাবস্থায় যাচ্ছে এই সময়টা, এই কারণে কিছুটা হয়তো হবে। তারপরেও আমি মনে হয় আমাদের যদি অ্যাবিলিটি থাকে হয়তো 10 টাকা প্ল্যান করে করা উচিত, যাতে কিন্তু সিস্টেমেটিকভাবে হয়, সিস্টেমেটিকভাবে করা। জনাব ইমতিয়াজ বর্ষণ, একটু আপনার কাছে জানতে চাই যে দক্ষতা বা পড়াশোনা কাজের বাইরেও তরুণদের বলি তাদের একটি বিনোদনের প্রতি আকৃষ্ট থাকে, সাংস্কৃতিক অঙ্গনে নানান কর্মকাণ্ডের প্রতি। এটি ঠিক যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য আসলে বিনোদন, এরপরেও সেই বিনোদনের পাশাপাশি কিছুটা দায়িত্ববোধের জায়গাও থাকে যে সমাজের অসঙ্গতি, অনিয়ম কিংবা আরও কীভাবে তরুণদেরকে উজ্জীবিত করা যায়, মাদকের কথা বলছিলেন, এর বাইরে কিভাবে রাখা যায়, সেই জায়গা থেকে কি আমরা আসলে এখন প্রপার জায়গাতে আছি কিনা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা থেকে? সাংস্কৃতিক, ধন্যবাদ আপনাকে, আমাদের মাননীয় সচিব মহোদয় এবং আমাদের খুব পছন্দের ক্রিকেটার সানোয়ার ভাই আছেন, এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। সাংস্কৃতিক জায়গায় আসলে আমরা ওই জায়গাটাই নাই অনেক বছর ধরে। যেই তারুণ্য ধরেন 80-র দশকের যেই তারুণ্য আমরা 90s-এও লাস্ট দেখেছি, যেটা সংস্কৃতিতে আমাদের বিশাল তরুণের যে একটা অবদান ছিল, সেই তরুণগুলো এখন এসে যেই বয়সে পৌঁছে গেছে আমরা নতুন প্রজন্ম তেমন করে আসলে পাইনি। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে, কিন্তু ধরেন উনি যেটা বলছিল যে হাবিবুল বাশার, নাইমুর রহমান, দুর্জয়, সানোয়ার ভাইরা একটা ব্যাচে এসেছিল, কেন? ও নির্মাণ স্কুল ক্রিকেট থেকে। এরকম ব্যাচে আসার যে আপনার যে কালচার, সেটা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ নির্মাণ স্কুল বন্ধ হয়ে গেছে, অথবা এটা মাঝে মাঝে চলে না। আমাদের লং টার্ম প্ল্যান হতে হবে। আমি আমাদের সচিব মহোদয়কে ধন্যবাদ যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী ওনারা একটা নতুন উৎসবের ঘোষণা দিয়েছেন, তারুণ্যের উৎসব 2025, এবং তাতে নানান ভালো বেশ কিছু কর্মসূচি ওনারা গ্রহণ করছেন। আমি সচিব মহোদয়কে বলবো, আপনারা শুধু 1 বছরের জন্য না, 10 বছরের পরিকল্পনা দেন, এর আউটপুট আরো 10 বছর পরে পাবেন। কতটা ইয়াং ছেলে উঠে আসে। আপনি যেই ছেলেটা স্কুলে পড়ে 10 বছর পরে সে কোন জায়গায় যাবে? সে তখন মাস্টার্স কমপ্লিট করবে, সে একটা প্রপার উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে। যেই ছেলেটা আন্ডার 14 খেলবে এই বছর, 10 বছর পরে তার বয়স যখন 25 হবে, সে ন্যাশনাল টিমের কোন জায়গায় থাকবে, বা প্রিমিয়ার লিগে কোন জায়গায় থাকবে, বিপিএলে কোন জায়গায় থাকবে। এই একটা লম্বা প্ল্যান হইতে হবে। সরকার চেঞ্জ হবে, আমি হুট করে একটা প্ল্যান করলাম, সেটা পরে এক্সিকিউট হবে না, পরের গভর্নমেন্ট এসে আবার চেঞ্জ করবে। এগুলো আসলে আমরা বছরের পর বছর ধরে দেখে আসতেছি। আমরা চাই সুদূর প্রসারী প্ল্যান। তাইলে আমরা ধরেন কিভাবে ধরেন কোরিয়ান ফিল্ম এখন সারা বিশ্ব মাতাচ্ছে, 2003 থেকে শুরু, 20-এর পরে দেখেন ওরা এখন পুরো বিশ্ব হলিউডের সাথে টেক্কা দিয়ে ওরা মাতাচ্ছে। কেননা একটা প্রপার প্ল্যানিং ছিল, 10-15 বছরের একটা প্ল্যানিং ছিল। আমাদের সেই লম্বা প্ল্যানিং থাকতে হবে। তা আমি স্যারকে বলবো, আপনারা 25 না, আপনারা নেক্সট 25-এর 50, আমরা যদি বলি যে আমরা 2030-তে গিয়ে আমরা এখান থেকে এতগুলো ছেলে পাবো, এত হাজার উদ্যোক্তা পাবো, এত সব প্লেয়ার পাবো, আমরা কালচারাল অ্যাক্টিভিস্ট পাবো, আমরা সংগঠক পাবো, তাইলে মনে হয় জিনিসটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, অনেক বেশি আমাদের দেশের জন্য উপকার হবে। এই জায়গা থেকে আপনি যেটির কথা বলছিলেন যে এই 20 বছর পরের চিন্তা,
আমাদের এখানে এই যে নতুন ফিল্ম মেকার কিংবা নতুন একজন এই সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখার ক্ষেত্রে তৈরি করার কারিগর প্রতিষ্ঠান কি আসলে ওইভাবে গড়ে উঠেছে কিনা, সেই জায়গা থেকে এখনো আমরা কেবল সাংস্কৃতিক অঙ্গন বলতে চারুকলার মধ্যেই সীমাবদ্ধ থাকছি। এর বাইরে কি আরো প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেরকম? আমাদের দেশে প্রতিষ্ঠান এখন হচ্ছে, কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে আউটপুট আমরা এখনো পর্যন্ত পাইনি। যেমন অনেকগুলো ফিল্ম স্কুল হয়েছে, ফিল্ম স্কুল বলতে ভুল বলেছি, অনেকগুলো বিশ্ববিদ্যালয়তে ফিল্ম ডিপার্টমেন্ট হয়েছে, কিন্তু তার আউটপুট আমরা এখনো পাইনি, কারণ ওগুলোরও সীমিত সামর্থ্য। আমরা ন্যাশনালি যে খুব বেশি অনেক কিছু ফিল্মের জন্য কালচারালি সার্ভ করার জন্য অনেক কিছু দেই তাও না। তো কিছু কিছু কাজ হয়, নামকস্তে আমাদের দেশে সব কাজই হয়, কিন্তু প্রপার ওয়েতে হয় না, মানে প্রপার জায়গাটায় আমাদের ফিল্মের উদাহরণ দেওয়া দরকার, দিয়ে দিলাম এত লাখ টাকা, যাও সিনেমা বানায় নিয়ে আসো, সেটা কি বানাচ্ছে ওটা নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, ধরেন শিল্পকলা একাডেমি আছে, সারা দেশব্যাপী আছে, নামকস্তে আমরা কিছু দিবসের প্রোগ্রাম করতেছি, কিন্তু এইটা যে প্রপার মনিটাইজেশন মনিটরিং করা সেগুলো হচ্ছে না। হয়তো বা হয়, কিন্তু এখান থেকে আমরা আউটপুট কি পাচ্ছি? এই যে সানোয়ার ভাই যে বললো নতুন কুড়ি হয়তো বছরের পর বছর হয়তো প্ল্যান থাকতো বাবা মাদের, আমি নেক্সট ইয়ার আমার ছেলেকে দিব, নেক্সট ইয়ার মেয়েকে দিব, এবং তারাই কিন্তু একটা সময় ন্যাশনাল লেভেলে দেশকে লিড দিয়েছে, দিচ্ছে, বা এখনো দিচ্ছে। তারপরে কিন্তু আমরা হারাই গেলাম। যে নির্মাণ স্কুল ছিল, আমরা স্কুল লেভেল থেকে আমরা চিনতাম এই ছেলেটা একটা সময় গিয়ে স্টার হবে, ন্যাশনাল টিমে খেলবে। হ্যাঁ, তখন থেকে চিন্তাম, তখন থেকে টার্গেট করা যেত এই ছেলে কিন্তু আন্ডার 16 এই ছেলেটাই কিন্তু 19 চান্স পাবে, এই ছেলেটাই কিন্তু ন্যাশনাল টিমে খেলবে। আমরা তখন থেকেই চেনা শুরু করি, আফতাবদেরকে বা মাশরাফিদেরকে আমরা তখন থেকেই চেনা শুরু করেছিলাম, কিন্তু আসছে, ধারাবাহিকতাটা নাই, আমাদের আসলে সুদূর প্রসারী প্ল্যান নাই। আমি আমাদের জনাব সচিব মহোদয়কে বলবো, আপনারা যে প্ল্যান করেছেন এইটাকেই যদি আরো 5 বছর লেংদি করেন, তাহলে আমরা এখান থেকে মনে হয় প্রপার আউটপুট পাবো। আমরা আপনাদের প্ল্যানিং এর যেই সবগুলো দেখতে পাচ্ছি, এটা খুবই ইন্টারেস্টিং। এটা যে সবগুলো যে একেবারে নতুন তা না, এগুলো অনেক কিছু আমাদের দেশে চলমান ছিল, তার মধ্যে আপনারা অনেক কিছু, বেশ কিছু নতুন নতুন আইডিয়াও নিয়ে এসেছেন। যে আমরা সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো জনাব রেজাউল মাকসুদ, যে আমি জানতে চাইবো যে আসলে আমাদের যে সংখ্যা, সবশেষ যেই হিসেব জরিপের তথ্য অনুযায়ী, যে 18 থেকে 35-এর বয়সের মধ্যে প্রায় 5 কোটির বেশি মানুষ রয়েছে, কিন্তু এত মানুষকে আমরা সম্পদ আকারে গড়তে পারিনি। আমাদের দেশে এখন অনেক মানুষ বেকার ঘুরছে, সে কাজ পাচ্ছে না। আমার দেশের এই যুবকটাই যখন বিদেশে যাচ্ছে, সে দক্ষতার অভাবে বিদেশে বসেও বেকার ঘুরছে, এরকমও আছে, হাহাকার করছে, সেখানে ঘর বাড়ি বিক্রি করে বিদেশে যাচ্ছে, সেখানেও ঘুরছে। এই জায়গাতে এই যে গ্যাপটি রয়েছে, দক্ষ জনশক্তি গড়ে তোলা, সেইখানকে ঘিরে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, বা সেটি কি আপনাদের উদ্দেশ্য, টার্গেটটা কোথায় পৌঁছাতে চান, সেটি জানতে চাইবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে আবারও স্বাগত। দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। বিরতির আগে যেটি বলছিলাম, জনাব রেজাউল, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যেই বড় একটি সংখ্যা রয়েছে, তরুণদের সংখ্যা প্রায় 5 কোটি, এবং এই ক্ষেত্রে যে একটি চোখে লাগার মতো ঘটনা, যারা বিদেশে যাচ্ছে সেখানেও তারা অদক্ষ হিসেবে যাচ্ছে, এমনকি আমাদের দেশের যে ব্যবসার ক্ষেত্রে একটি বড় অবদান গার্মেন্টস সেক্টর, সেখানে যারা ঢুকছে সেটিও একেবারে অদক্ষ আকারেই একজন শ্রমিক ঢুকছে। এই যে অদক্ষ মানুষকে দক্ষ করার ক্ষেত্রে আসলে রাষ্ট্রের ভূমিকা এতটা দৃশ্যমান নয় কেন, মানে এত কম দৃশ্যমান কেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমরা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, এখানে আমাদের দুটি বিষয়ে স্পেশালিটি, একটা হচ্ছে যুব ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে স্পোর্টস ডেভেলপমেন্ট। এখন ইয়ুথ ডেভেলপমেন্টে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের অনেকগুলো কাজ করে থাকে। একটি হচ্ছে আমরা ইয়ুথদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। আমাদের যেমন আমরা আগেই বলছিলাম, আমাদের দেশে ধরেন প্রায় 5 কোটি যদি যুবক থাকে 18 থেকে 35 বছর বয়স্ক, এর ভিতরে আমরা বলছি প্রায় 70 থেকে 80 লক্ষ হচ্ছে আমাদের বর্তমান বেকার। এর ভিতরে আমরা লক্ষ্য করেছি প্রায় 23 লক্ষ হচ্ছে গ্র্যাজুয়েট বেকার। অর্থাৎ আমাদের একটা বিষয়ে জোর দিতে হবে, একটা হচ্ছে যে আমাদের বর্তমানে কোলাবোরেশন বিটুইন দ্য একাডেমিয়া, গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি নিডটা আমরা যেমন একাডেমিয়া জানে না, একাডেমিয়া কী ধরনের আমাদের ইনপুট দিচ্ছে, সেটা আবার গভর্নমেন্টের একটা কোলাবোরেশনের সমস্যা। এই জন্য আমরা যেটা বলে থাকি যে কোঅপারেশন বিটুইন দ্য একাডেমিয়া, ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট।
আমরা যদি আমাদের নিড অ্যাসেসমেন্ট করে আমাদের এডুকেশন সিস্টেমটাকে যদি সাজাতে পারি, তাহলে আমাদের এই দক্ষতার ক্ষেত্রটি অনেকটাই পূরণ হবে। এখন হচ্ছে আমাদের যে বলছি যে আমাদের দেশের এই যে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট বেগম বা তাদেরকে দক্ষ করে আমরা বিদেশ অথবা আমাদের দেশে পাঠাতে পারছি না। এটার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর প্রতি বছর আমরা 3 লক্ষ যাদের কোনো ধরনের প্রশিক্ষণ নেই, কোনো ধরনের তাদের শিক্ষা নেই, এরকম প্রায় আমাদের একটি প্রকল্পের মাধ্যমে 3 লক্ষ জনসংখ্যাকে প্রশিক্ষণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটা বিশ্বব্যাংকের সহায়তায়। এটাকে আমরা বলছি নট ইন এডুকেশন, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট। এটা হচ্ছে প্রায় 9 লক্ষ তরুণকে আমরা সিলেক্ট করে, এর ভিতরে 60% হবে মহিলা। তাদেরকে প্রশিক্ষিত করে বিশ্বব্যাংকের সহায়তায় তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করব। এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এছাড়াও আমাদের একটি প্রকল্প রয়েছে 48টি জেলায় আমরা 28,800 জনকে তাদেরকে বিভিন্ন ধরনের বর্তমানে ডিমান্ড অনুসারে যেটা বলি বিজনেস আউটসোর্সিং, দ্যাটস মিন যে আউটসোর্সিং ইন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা প্রসেসিং, এই সমস্ত ছোটোখাটো কাজে দক্ষ করে আমরা বিভিন্ন বিদেশি বায়ারদের কাছ থেকে কাজগুলো কমপ্লিট করে আমরা এরকম 28,000 অদক্ষদেরকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা তৈরি করছি। সরকারের আরেকটি অর্গানাইজেশন রয়েছে যেটা হচ্ছে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের ডেডিকেটেডই কাজ হচ্ছে যে দক্ষতা উন্নয়নে তাদেরকে সহায়তা করা। এই কাজগুলো কি এখন চলমান রয়েছে? সবগুলি চলমান। কিন্তু আমি একটু এখানে জানতে চাই যে আসলে দিন শেষে তো কাজের সফলতা নির্ভর করবে আসলে আউটকামটি কি আসলো, সেই জায়গাটাতে খুব একটা আউটকাম দৃশ্যমান না। কোথায় আসলে ঘাটতি? খুব একটা কি নজরদারি হচ্ছে না এইখানটাতে, নাকি যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা নামমাত্র প্রশিক্ষণ নিচ্ছেন কেবল একটি প্রাথমিক সনদের জন্য, আসলে অতটা মন দিয়ে করছে না? কোথায় সংকটটি আসলে? হ্যাঁ, আপনি রাইটলি মেনশন। কারণ আমাদের যে মনিটরিং সিস্টেম আরও স্ট্রং হওয়া দরকার। কারণ প্রশিক্ষণ নেওয়ার পর যেটা আমাদের ইমতিয়াজ ভাই বললেন যে সাস্টেনেবিলিটির কোশ্চেনে আমরা ট্রেনিং দেওয়ার পর তাদেরকে যদি পরবর্তী পর্যায়ে তাদেরকে নার্সিং করা অথবা তাদেরকে অ্যাডভাইস দেওয়া, এই ক্ষেত্রগুলো যদি আমরা চিহ্নিত করে যদি প্রশিক্ষণ না দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে যদি বিভিন্ন ধরনের কাউন্সিলিং না করা হয়, তাহলে কিন্তু এই গ্যাপগুলো থেকে যায়। এখন থেকে যে সমস্ত কাজগুলো আমরা করি, যে প্রকল্পগুলো নিচ্ছি, এই প্রত্যেকটি বিষয় আমরা অন্তর্ভুক্ত করে তাদেরকে সাস্টেইনেবল প্রশিক্ষণ দেওয়া এবং তারা যেন প্রত্যেকেই স্বউপার্জিত ব্যক্তি হতে পারে। আমাদের লক্ষ্যটি হয়েছে যে এখন আমরা যে যাদেরকে প্রশিক্ষণ দিব তারা আত্মকর্মী হিসেবে তারা নিজেদের স্বউপার্জিত ব্যক্তি হবে এবং তারা একটা স্টার্ট আপ অথবা তার এন্টারপ্রেনিয়র হয়ে তারা একটা বিজনেস শুরু করবে, সামাজিক বিজনেস। এই বিজনেসের মাধ্যমে সে আরও লোকদেরকে এমপ্লয় করার সুযোগ পাবে। এখন এটার জন্য আমরা গভর্নমেন্ট থেকে, এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটা উদ্যোক্তা নীতিমালা পলিসি, এটাকে বলছে এন্টারপ্রেনিয়র পলিসি। দিস ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ নাও। কারণ এটা যদি হয় তাহলে আমাদের তরুণদেরকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে করতে পারি, উদ্যোক্তা দিতে পারি এবং সিড মানি দিতে পারি, লোন দিতে পারি এই ইন্টারেস্টে, এই সাপোর্টগুলো যদি দেওয়া যায়, এটা দেওয়ার জন্য আমাদের নীতিমালা হচ্ছে। এই নীতিমালা যখন এই সরকার ইমপ্লিমেন্ট করবে তখন আমাদের দক্ষ এবং মনে করছেন। আবার ফিরছি আপনার কাছে একটু যেতে জনাব সানোয়ার হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, তিনি একাডেমির কথা বলছিল, যদি সেটি অন্য একাডেমি। আমি একটু খেলাধুলার ক্ষেত্রের কথাই বলি। ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন একাডেমি বেশ স্ট্রং, রাহুল দ্রাবিড়ের মতো মানুষ সেখানে প্রশিক্ষণ দিচ্ছিলেন। আমাদের এখানে এই গ্যাপটি কেন? মানে আমাদের একাডেমি মনে হয়, মানে ওই অর্থে তো বোধহয় নাই আমাদের একাডেমি। এটি কেস এই বিষয়টা বলো, যদি জনশক্তি বিষয়ে যে কথাটা বলছিলেন, যেই জিনিসটা হলো, আমি বাংলাদেশ বিমানের সাথে জব করি। বাংলাদেশ বিমানে মানে আমাদের তো বেশিরভাগ জনশক্তি মিডল ইস্টে বেশি, সারা ওয়ার্ল্ডেই আছে মিডল ইস্টে বেশি, যারা হয়তো আমাদের দেশের মূল্যবান যে আর্থিক মানে যে ইনকামটা, রেভিনিউ, ফরেন রেভিনিউ ইনকাম করে, এটা বড় একটা অংশ আমরা জানি ওরা ইনকাম করে। ওদেরকে মোস্ট অফ দ্য টাইম আমি বিমানে জব করি, যেহেতু ফ্লাইটেই জব করি, ক্রু হিসাবে জব করি, এদেরকে ক্যারি করে নিয়ে আসে ওই দেশে, যে ওদের দেখার সৌভাগ্য হয়, দেখার সুযোগ হয়। ওরা যেই প্রশাসন সংস্থাগুলির কথা বললো, যারা ওদেরকে স্কিল করে ওই দেশে পাঠানো বা ওরা হয়তো আরেকটু বেটার ইনকাম করা, বেটার লাইফ ক্রিয়েট করার জন্য যে অপরচুনিটি তৈরি করে দেওয়ার জন্য, মানে খুব বেশি অপরচুনিটি আমরা দেখি না। ওরা যেই স্ট্যান্ডার্ডে যায়, খুব কোনো ধরনের ইমপ্রুভমেন্ট করার কোনো সুযোগ ওদের কাছে থাকে না, যে কেরিয়ারটাকে আরেকটু নেক্সট স্টেপে যাবে, এখানে সুযোগই থাকে না। বিকজ ওর ওই স্কিল নিয়ে একেবারেই খুবই সংখ্যায় কম হয়তো
1% 1% হবে কিনা জানি না, একেবারে 99% যিনি আনস্কিল পিপল যায় ওদের ইমপ্রুভমেন্ট করার সুযোগ কম থাকে, লাইফস্টাইল অনেক স্ট্রাগলিং লাইফ লিড করে। যে হয়তো বাংলাদেশ যেই রেভিনিউটা ইনকাম করে আমরা যদি প্রপারলি স্কিল করে পাঠাতে পারলে অনেক বেশি আর্ন করা সম্ভব। ডেফিনেটলি যেটা যদি প্রপারলি উদ্যোগ নেওয়া হয় এটা সম্ভব। আর যেটা ক্রিকেটের কথা বললেন বা অন্য স্পোর্টসের কথা বললেন, স্পোর্টসটা কিন্তু এখন শুধু খালি মাঠের মধ্যে না, সায়েন্সের সাথে এত বেশি ইনভলভমেন্ট হয়ে গিয়েছে। আমরা কিন্তু আমরা যা আগাচ্ছি হয়তো বা সিঁড়ি দিয়ে, ওয়ার্ল্ড আগিয়ে যাচ্ছে লিফট দিয়ে। এরকম যদি আমরা ক্রিকেটের কথা বললেন, যেটা বলেন ক্রিকেটে ইন্ডিয়া এত আগিয়েছে। আমি 1997 আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমাদের 15 জন ক্রিকেটারকে পাঠিয়েছিল এখানে একটা ট্রেনিং করার জন্য। ওই 1997 আমরা যেই ক্রিকেট ওদের স্ট্রাকচার, যে ফ্যাসিলিটিস, যে সায়েন্স টেকনোলজি, বায়োমেকানিজম যেগুলি ইনভলভমেন্ট দেখেছি, ওইটা ইন্ডিয়া ক্রিকেট ওর পর থেকে ডেনিস লিলি, বিভিন্ন এমআরএফ ক্রিকেট একাডেমি, স্পোর্টস সায়েন্স, এইগুলি ইনভলভমেন্টটা ওইখান থেকে ওরা শুরু করেছে। ওরা ওইটা লার্ন করেছে, নিজেদের এক্সপার্ট তৈরি করেছে, নিজেদের কোচ তৈরি করেছে, এক্সপার্ট তৈরি, কিউরেটর থেকে শুরু করে সব সেক্টরে, মানে স্পোর্টস অ্যানালাইসিস সব কিছু তৈরি করেছে। এরা শুরু করছে অনেক আগে থেকে। বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট আমরা জানি, ইন্ডিয়া ক্রিকেট যদি ইন্টারন্যাশনাল টিম করা হয় মোটামুটি একই স্ট্যান্ডার্ডের কাছাকাছি টিম করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট যেটা করছে, আমরা নতুনভাবে মাত্র শুরু করতে যাচ্ছি, ওই টেকনোলজিগুলি, ওই যে সায়েন্সগুলি ইনভলভমেন্ট আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি, এবং তাও খুব অল্প পরিসরে। আমাদের কোনো ডিস্ট্রিক্টে ভালো প্রপার ক্রিকেট একটা ইনডোর পাবেন না, কোনো ডিভিশনে কোনো ইন্ডিয়ান নাই। আমরা খালি চাই যে ইন্টারন্যাশনালি ওই ওয়ার্ল্ড ক্রিকেটে পারফরমেন্স করব। পারফরমেন্স করার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করা দরকার, সেটা কি আমাদের এখানে আছে? প্রপার স্ট্রাকচার কোনো জায়গায় নেই, প্রপার ইনডোর নাই, সামহাও। আর কারা তৈরি করবে? আপনি যেটা বলেন একাডেমি, বিভিন্ন একাডেমি আছে বাংলাদেশে, অনেক একাডেমি, ক্রিকেট একাডেমি, কারণ স্পোর্টসটা অনেক জনপ্রিয়, অনেক একাডেমি। কিন্তু যারা কোচিং করাচ্ছে, যারা তৈরি করবে, যারা একটা স্কুলের একটা টিচার একটা স্টুডেন্টকে তৈরি করে, সেম একাডেমিতে একটা স্টুডেন্ট তৈরি করে, তারা কতগুলি টেকনিক্যালি সাউন্ড, তারা ওই লেভেলে এভারেজ লেভেলে প্লেয়ার তৈরি করার জন্য অনেক আছে, প্রাইভেটলি একাডেমি আছে। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন বিরাট কোহলিদের সাথে ফাইট করার মতো, ওদের সাথে কম্পিটিশন করার জন্য প্লেয়ার তৈরি করবেন, তখন তো ওদের কাছাকাছি স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। যে তৈরি করবে তারও কিন্তু ওই লেভেলের হয়তো ফিজিক্যালি, মেন্টালি, টেকনিক্যালি তার নিজেকে ওইভাবে আপডেট করতে হবে। আমার মনে হয় ক্রিকেট বোর্ডের ওই জায়গাটা সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার, যে ওই ডিস্ট্রিক্টে যেই ছেলেটা কোচিং করাচ্ছে, যেই কোচটা কোচিং করাচ্ছে, তাকে আপডেট করাতে হবে, তাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। সেখানে আসলে প্রথম সারির কোচ ফিল্ড লেভেলে পৌঁছানো তৈরি করতে হবে। আরেকটা জিনিস দেখেন, আপনি যে রাহুল দেবের কথা বললেন, অনিল কুম্বলের কথা বললেন, ওরা কোচিংয়ে আসছে। তারা কোচিং আসছে কি কারণে? তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলে তৈরি, মানে যে ফাইন্যান্সিয়াল বলেন, সামাজিকভাবে বলেন, সবকে যেই স্টেজে আছে, আপনি যদি তাকে ওর কাছাকাছি ফ্যাসিলিটিস না দেন, সে কিন্তু এদিকে আসবে না। আমাদের যে নেক্সট যারা ক্রিকেট ছাড়ছে, বলেন ক্রিকেটারদের এক্সাম্পল দিচ্ছি, যেহেতু ক্রিকেটার সরাসরি বেশি ইনভলভ, বেশি হয়তো ফোকাস বেশি, ধরেন এই খেলা ছাড়ছে আশরাফুল, ইমরুল কায়েস, যারা খেলা ছাড়ছে, এরা কিন্তু কেউ কোচিংয়ে আসার সম্ভাবনা খুব কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঝখানে যেই প্র্যাকটিসটা ছিল, তাদেরকে খুব বেশি এনকারেজ করতো না যে কোচিংয়ে আসুক। আমরাও কিন্তু লেভেল, আমি হাবিবুল বাশার, পাইল, সবাই কিন্তু লেভেল 1 লেভেল 2 কোর্স করছিলাম জয়েন করার জন্য, কিন্তু ওই বোথ সাইডের যে ইচ্ছাটা ওইটা ছিল না, যে কারণে নেক্সট জেনারেশন আসবে না যদি আমরা ওইভাবে না চিন্তা করি। যদি এই জেনারেশন যদি ক্রিকেটে এক্সপার্ট তৈরি না আসে, তাহলে কিন্তু আমাদের কোচিং লেভেলটা নেক্সট লেভেলটা ইমপ্রুভ হবে না, এবং সেই ক্ষেত্রে ভালো ক্রিকেটার আমরা পাবো না। ইমতিয়াজ বর্ষণ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি দেখা যায় বিভিন্ন সময়, যেটি তার কাছে শুরুতে জানতে যাচ্ছিলাম, যে সমাজে রক্ষণশীল মানুষও আছেন, আবার সাংস্কৃতিক একটি দূরত্ব দেখা যায় সাংস্কৃতিক অঙ্গনের সাথে, রক্ষণশীলদের সাথে। এটি বিভিন্ন আমাদের রাষ্ট্রীয় উৎসবের ক্ষেত্রে এটি মাথাচাড়া দিয়ে ওঠে দূরত্বটি। এই জায়গাতে আসলে দিন শেষে সবাই এই রাষ্ট্রের মালিক, সবাইকে নিয়েই আমাদের সংস্কৃতি গড়ে উঠছে বা উঠবে। এই দূরত্বটিকে আসলে কিভাবে ঘোচানো যায়, কমিয়ে সবাই মিলে আসলে এগিয়ে নেওয়া যায়? এটা তো একটা, মানে আপনি যেটা বলছেন এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা বিষয়, খুব ছোটোখাটো বিষয় না, অনেক বড় একটা বিষয়। এটা তো একেবারে আমাদের গোড়া থেকে ধরতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধরতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমাকে গোড়া হতে হেল্প করে, তাহলে আমি কিভাবে উদার হব? আমার শিক্ষা ব্যবস্থা যদি আমার কালচারকে মোটিভেট না করে, প্রমোট না করে, তাহলে আমি কিভাবে হব? আমি জোর করে আমার ছেলেকে স্কুলে গানে পাঠাবো, গান শিখতে পাঠাবো, নাচ শিখতে পাঠাবো, কবিতা আবৃত্তি করতে শেখাবো, মাঠে পাঠাবো, জোর করে করে। এটা আমাদের দেশে যে প্লেয়াররা উঠে এসেছে, মানে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিস্টরা উঠেছে তার বাবা মায়ের উৎসাহে অথবা নিজেদের উৎসাহে। আমাদের ধরেন এই যে হঠাৎ করে আমাদের রাষ্ট্র মাঝে মাঝে কিছু প্রণোদনা দেয়, মাঝে মাঝে কিছু পুরস্কার দেয়, এর চেয়ে তো বেশি কিছু না। বাংলাদেশ এখনো পর্যন্ত যদ্দূর এসেছে, আপনি দেখবেন সরকারি উদ্যোগ যতটা না ছিল, তার চেয়ে ব্যক্তি উদ্যোগ বেশি ছিল। এই যে সানোয়ার ভাইরা ক্রিকেটার হয়েছেন ব্যক্তি উদ্যোগে, একটা পর্যায়ে গিয়ে ওনারা ওই সাপোর্টগুলো পেয়েছেন।
তো সেটা আমার প্রতিষ্ঠিত যেই হওয়ার পর। ছেলের অন্তরে সে যদি ফিল করে যে আমি ক্রিকেটার হলে আমার লাইফটা আমি সেটেল করতে পারবো, আমি সিঙ্গার হলে আমার লাইফটা আমি সেটেল করতে পারবো, আমি স্পোর্টসম্যান হলে আমার লাইফটা সেটেল করতে পারবো, ওই অপরচুনিটি আমাদের দেশের মধ্যে আছে। আমাদের দেশে একটা কর্পোরেট লিগ ছিল একটা সময়, ক্রিকেটাররা সিকিউর থাকতো যে অ্যাটলিস্ট কর্পোরেট কোম্পানিগুলোতে তার জব মিলবে, সেটা রেলওয়ে হোক বা প্রাইভেট সেক্টরের হোক বা সরকারি বিজিএমই হোক। সেই খেলাগুলো, সেই টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে। এখন আপনি যেই ছেলেটা শুধু বিপিএল খেলতে না পারলে ওর লাইফ সেটেল হবে না, সে কেন ক্রিকেটে আসবে? মানে আমি যদি একটা ছেলে যখন বাংলাদেশে বলে যে আমি অভিনেতা হব, আমি অভিনয় করেই শুধু আমার জীবন ধারণ করব, এটা ভেরি টাফ। এটা সারা বিশ্বেই টাফ, আমাদের দেশে তো আরো বেশি টাফ। হ্যাঁ, কিন্তু যখন একটা ছেলে বলে যে আমি ক্রিকেটকে পেশা হিসেবে নেব, তাহলে তার জন্য আমাদের রাষ্ট্রকে প্রস্তুত। এখন সবচেয়ে পপুলার ক্রিকেট, কিন্তু তাও আসলে কতটা প্রস্তুত তা তো বোঝাই যাচ্ছে আলোচনায় আসলে। হ্যাঁ, আমি আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে দেখি সে ছোটবেলা থেকে তার প্লেয়ারকে ক্রিকেট বানাবে তার নিজের উদ্যোগে, একেবারে ব্যক্তিগত উৎসাহে। কিন্তু সরি টু সে, মাঝে মাঝে দেখা যায় কি সে লোকাল কোচদের সিলেকশনের সে শিকার হয়, বা ওর একাডেমিতে সে করে নাই, সে এই জন্য 14-এ চান্স পায় না, ওর একাডেমির প্লেয়ার। এগুলোও ঘটে, এগুলো বাংলাদেশে ভেরি কমন প্র্যাকটিস। বাট কিন্তু ধরেন একটা অস্ট্রেলিয়ান ছেলে সে স্কুলে থাকতে ডিসাইড করতে পারে যে আমি আসলে বড় হয়ে আমি ক্রিকেটার হতে পারবো, এটা দিয়ে আমার লাইফ সেটেল করতে পারবো। সেটা আমাদের দেশে, উনি তো বললো যে মাত্র শুরু হলো। ওই 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 অর্থাৎ সবগুলো সেক্টর, শিক্ষা, ক্রীড়া, যুব, সব সেক্টর আসলে সমন্বিতভাবে কাজ করা দরকার, আপনার কথা যেটি মনে হচ্ছে। আমি যেমন আমাদের সচিব মহোদয়ের কথা একটা বলছি, ওনার যে বলছেন প্রশিক্ষণ, যেই ছেলেটাকে উনি প্রশিক্ষণ দিচ্ছেন, সেই ওনার সাথে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোঅপারেশন থাকতে হবে। ওই ছেলেটাকে উনি ওরা কিভাবে আসলে কম খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছেন কিনা, সে ওনারা প্রশিক্ষণ দিচ্ছেন। কিন্তু সেই ছেলেটা 5 লাখ টাকার জন্য যেতে পারছে না। কেন তাকে 5 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে হবে? সে তো প্লেন ফেয়ার আর সামান্য ভিসা ফিস দিয়ে বিদেশ যাবে। এখানে একটা আপনার একটা সুন্দর বিষয় যে সমন্বয়ের বিষয়টা যেটা, এবং ঐক্য, দুইটা বিষয় নিয়ে যে আসলে এই তারুণ্যের উৎসবটা হচ্ছে দুইটারই রেসপন্স দেওয়ার জায়গা। যেমন আপনি ঐক্যের কথা যদি বলেন, ক্রিকেটের একটা শক্তি আছে, এই শক্তিটা যদি প্রপারলি ইউটিলাইজ করা যায় সারা দেশে, তাহলে কিন্তু এই সাম্যটা তৈরি হবে, শান্তি তৈরি হবে। আমরা এটাই বলছি যে এই শক্তিটাকে দিয়ে আমরা সহযোগিতার হাতটা প্রসারিত করব। এখানে সাম্য তৈরি হবে, ওই বৈষম্যটা এখানে দূর হবে। এটা যদি আমরা করতে পারি। আর সমন্বয়ের ক্ষেত্রে এই তারুণ্যের উৎসবে আমরা যেটা করেছি, এটা প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আমরা একটা কাজ করেছি। এখানে সকল মন্ত্রণালয়কে আমরা ইনভলভ করেছি। এখানে স্পোর্টস মিনিস্ট্রি যেমন এখানে লিড দিচ্ছে, এডুকেশন মিনিস্ট্রি এখানে তার মাঠ পর্যায়ে তার শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিবে, এখানে ইনফরমেশন মিনিস্ট্রি তার কাজ করবে, সাংস্কৃতিক বিষয়ক মিনিস্ট্রি তার সংস্কৃতি প্রচার করবে। এরকম প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু আমাদের সঙ্গে জড়িত। পরিবেশ মিনিস্ট্রি হবে বলে মনে করছেন? রাইট, এই সময়টা করার জন্যই কিন্তু তারুণ্যের উৎসব। আমি আরেকটি বিষয় বিরতির পরে এসে আপনার কাছে জানতে চাইবো যে তারুণ্য মানে তো আসলে কেবল বয়সের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, সে মননে তরুণ কিনা সেটি আসলে বিবেচ্য। তো সেই জায়গা থেকে যে মানসিকতায় তরুণ, সেই সব মানুষদেরও আপনারা কিভাবে অ্যাকোমোডেট করতে চান সেটি নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। সানোয়ার ভাই, একটু আপনার কাছে আগে আসতে চাই। একাডেমি নিয়ে আমরা এর আগে আলাপ করছিলাম। আমাদের এখানে একটি বিকেএসপি রয়েছে, সেটি আসলে কতটা ভূমিকা রাখতে পারছে আমাদের এই সেক্টরে? এবং যদি অভিযোগ রয়েছে, গণমাধ্যম বলি বা ক্রিকেট অঙ্গনের মানুষ বলি বা ক্রীড়াঙ্গনের মানুষের কাছে অভিযোগ রয়েছে, প্রপারলি ভূমিকা রাখতে পারছে না, একটু আপনার কাছ থেকে জানতে চাই। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদ বিকেএসপির কিন্তু ভূমিকা অবশ্যই আছে। যদি আপনি দেখেন, হিস্ট্রি যদি দেখেন, বাংলাদেশের মুশফিকুর রহিমের মতো, রাজ্জাকের মতো প্লেয়ার, সাকিবের মতো প্লেয়ার প্রডিউস করছে এখান থেকে, ফুটবলার, অনেক বড় বড় ফুটবলার এখান থেকে তৈরি হয়েছে। এখন ওই গ্যাপটা তৈরি হচ্ছে, হবে। কারণ হলে একটা সময় দেখেন আমার কেন হয় না, কেন ওই জায়গাগুলি সেটেল হয় না। ওইখানে কারা টিচার, এক সময় ছিল ইমরান ভাই টিচার ছিল, ফাহিম ভাই টিচার ছিল, এই সালাউদ্দিন কিন্তু ওইখানকার কোচ ছিল। এরা কিন্তু ওইখানে একসময় ওইখান থেকে অনেক প্লেয়ার তৈরি করেছে ওরা। এখন কারা কোচ বা কারা খেলা শেখাচ্ছে? আপনি তো মেইন জায়গাটা তো এইটা, কারিগরটা কে, তৈরি করার কারিগরটা। ওইখানে যদি প্রপারলি, আমার একটা লিমিটেশন আছে,
আমি যতটুকু আমার নলেজের একটা লিমিটেশন আছে, আমি কতটুকু যেতে পারবো। কিন্তু রাহুল দ্রাবিড়ের টেস্টটা তো আরেকটা ডিফারেন্ট, টেন্ডুলকারের নলেজটা তো ডিফারেন্ট। ওইখানে যদি ওর নলেজটা আমার মিশবে না, ওইখানে কারা শেখাচ্ছে, ডেফিনেটলি যারা শেখাচ্ছে তাদের তো অবশ্যই নলেজ আছে, কিন্তু আরেকটা স্টেপ দরকার আমাদের ওই একাডেমিগুলি বিকেএসপিতে এরকম কিছু মানে মেন্টর বলেন, টিচার বলেন, এরকম স্কিল পিপল দরকার যারা ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে বা ওয়ার্ল্ড ফুটবলের সাথে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সাথে যারা হয়তো কম্পিটিট করার মতো প্লেয়ার তৈরি করতে পারবে। ওই জায়গার মতো আমার মনে হয় না ওরকম কেউ খুব বেশি আছে। অন অ্যান্ড অফ হয়তো ফরেন কোচও মাঝে মাঝে আসে হয়তো বিভিন্ন জায়গায়, কিন্তু ওইরকমভাবে ওই স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে অ্যাথলেট তৈরি করা, ফুটবল তৈরি করা, ক্রিকেট তৈরি করার জন্য এটা একটা ইনস্টিটিউট, এখানে সব জিমন্যাস্টিক সব কিছুই আছে, কিন্তু ওইখানে ওই ধরনের স্ট্যান্ডার্ড কোচ, ফ্যাসিলিটিস সব কিছু থাকতে হবে ওইখানে, মানে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস টেকনোলজি সব কিছু থাকতে হবে। তাহলেই কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু যে আমরা দেখি ওয়ার্ল্ড ওই যে এক একটা দেশ হয়তো ম্যাসিভ চেঞ্জ করছে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, অ্যাথলেট বলেন, ওদের প্ল্যানিংটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা ওভারনাইট তৈরি করা সম্ভব না, প্রপার প্ল্যান ছাড়া কোনো দিনে সম্ভব না। আমরা চাই হলো কালকের সাকসেসটা। আমরা হয়তো ক্রিকেটও এখনও দেখি, ক্রিকেট আমাদের সবচেয়ে হয়তো ফোকাস স্পোর্টস, এখানেও দেখি একটা দুটো সাকসেস হয়তো আমরা মাঝে মাঝে দেখি। পাকিস্তানের সাথে অসাধারণ টেস্ট জিতছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজ জিতছি, কিন্তু এইগুলি কন্টিনিউয়াস পারফরমেন্স কখনো দেখবেন না, কন্টিনিউয়াসলি পারফরমেন্স করি। আবার একটা পরের সিরিজে দেখবেন খুব বাজে পারফরমেন্স করছে, পাকিস্তানের সাথে শেষ করার পরে ইন্ডিয়ার সাথে বাজে পারফরমেন্স। কিন্তু এইটার কারণটা কি? আমাদের স্ট্যাবিলিটি খুব বেশি, সাস্টেন বলেন খুব কম, বিকজ অফ আমাদের বেসটা এখনও অত স্ট্রং না। আমরা খালি এই সাকিব, মুশফিক, তামিমরা কিন্তু গত 15 বছর যাবৎ সার্ভিস দিয়ে গেছে, নেক্সট জেনারেশন এসে কিন্তু ওদের মতো কন্টিনিউয়াস পারফরমেন্স করতে পারছে না, বিকজ অফ আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার বলেন, রিপ্লেস করার মতো আসলে রিপ্লেস করার মতো এখনো প্লেয়ার তৈরি হয় নাই। এখন আমরা স্ট্রাগল করছি বিকজ অফ আমাদের যে আমরা অনেক আগে থেকে বলছিলাম যে নেক্সট পাইপলাইনে কারা আসবে তাদের তৈরি হচ্ছে কিনা প্রপারলি। আপনি কোনো জায়গায় দেখবেন প্রপার স্ট্রাকচারলি আমরা তৈরি হই নাই। ধরেন যেটা বলছিলেন যে ইয়েটা মানে এই বিভিন্ন অর্গানাইজেশনগুলি, ফ্র্যাঞ্চাইজিগুলি যে কেন ওই একটা সময় ছিল আমার বাংলাদেশ বিমান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট টিম ছিল, কন্টিনিউয়াসলি ওইখানে টিম ছিল। আপনি অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, তারপরে রেলওয়ে, তারপর হলো কাস্টমস, এই ফুটবলের ছিল কাস্টমস, এরকম বিভিন্ন স্পোর্টস এরকম অনেক বড় বড় অর্গানাইজেশন ছিল যারা অনেক প্লেয়ারদের মেন্টালি বলেন, ফিজিক্যাল বলেন, প্লাস হলো ফাইন্যান্সিয়াল বলেন, ক্যারিয়ার বলেন, সব কিছু সাপোর্ট কিন্তু প্লেয়ারদের ছিল। এইগুলি ডে বাই ডে নাই হয়ে যাচ্ছে। যে বর্ষণ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি শুরুতে একটি কথা বলছিলেন যে আমরা আন্তর্জাতিক মানের জায়গা থেকে, আপনি কোরিয়ান ফিল্মের উদাহরণ দিচ্ছিলেন। আমরা কি আশা করতে পারি না যে বাংলাদেশের একটি ফিল্ম অস্কারে না জিতলেও, আসলে জেতার আশাটাই করতে পারছি না, মানে আমি আপনাকে প্রশ্ন করতে গিয়ে, তো সেইখান পর্যন্ত যাবে? তো এই যে গ্যাপটি আসলে কেন তৈরি হলো, এই সংকটটি কিভাবে সমাধান করা যেতে পারে যে আমরা সেই ধরনের আন্তর্জাতিক মানের কিছু একটি তৈরি করব? সেই উদ্যোগটি কোথা থেকে আসতে হবে, রাষ্ট্র থেকে নাকি প্রাইভেট সেক্টর থেকে? প্রাইভেট সেক্টরকে অবশ্যই যুক্ত করতে হবে। প্রাইভেট সেক্টর, রাষ্ট্র ধরেন একটা জায়গায় তখনই ইনভেস্ট করে যখন ওখান থেকে রেভিনিউ আসে। আমার ফিল্ম থেকে যদি রাষ্ট্র ট্যাক্স পায়, ভ্যাট পায়, রেভিনিউ আসতে থাকে, দেন উনি ওটা ঘুরে আমাদের এই ফিল্মেই ইনভেস্ট করবে। তো ওই জায়গাগুলো আসলে নষ্ট হয়েছে, কিছুটা আমাদেরও দায় আছে। আমাদের যারা লিগেসি মেনটেন করে আসছিল ওদের কিছুটা দায় আছে। রাষ্ট্রের তো অবশ্যই এই সেক্টরে অবহেলা সবসময় ছিল, আজীবন ছিল। তো আমি বলবো যে ভাইস ভার্সা, ফিল্মটা একটা, এই যুগে আসলে সবকিছুই একটা পণ্য। যে অন্য অন্য ইন্ডিয়া তো এই ফিল্মকে এইভাবে রাইজ করছে ওদের প্রোডাক্ট হিসেবেই, যে সারা বিশ্বে ওদের শাহরুখ খান, আমির খান বলেন, ওরা এক ধরনের ওদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। আমরা আসলে ওই জায়গায় যাইতে পারি নাই। এটা ওপেন প্রযুক্তির যুগে ফিল্মকে যত তাড়াতাড়ি বিশ্বে ছড়াই দিতে পারবো, আর কোনো কিছুকে এতটা সম্ভব না। এবং আমাদের যেটা লিগেসি ছিল সেটা অ্যাকচুয়ালি বলতে মানে খুব মানে বিষয়টা খুবই, আমরা অ্যাকচুয়ালি হলিউড বা বলিউডকেই আমরা কপি করতাম। কপির উপর দিয়ে একটা ইন্ডাস্ট্রি দাঁড়াইতে পারে না। আমার প্রপার স্ক্রিপ্ট রাইটারের কোনো ল্যাব নাই, আমার একটা প্রপার ফিল্ম ফেস্টিভ্যাল নাই। আপনি যদি দেখবেন ফেস্টিভ্যালের পাশাপাশি একটা ল্যাব থাকে, রাইটিং ল্যাব থাকবে, বা ওখান থেকে স্কিল ডেভেলপ হয়, সেগুলো নাই। আমাদের হলো সেলফ টট, আমরা সেলফ নিজেকে মোটিভেট করে করে নিজেকে শিখেছি। এখন ধরেন ইনস্টিটিউটগুলো আসছে, এখন বাংলাদেশে বিসিটিএ একটা বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বেশ কয়েক বছর ধরে কাজ করছে, এমন ওদের প্রোডাক্টগুলো পাইতেও তো আমাদের সময় লাগবে। অ্যাকচুয়ালি ওখানে প্রশিক্ষণ দেওয়ার মতো আন্তর্জাতিক মানের টিচার আমাদের নাই, আমাদের ন্যাশনাল মানেরই সবাই, হয়তো ডেভেলপ হবে।
একটু ছোট করে জানতে চাই, এফডিসি নিয়ে আপনি কতটা, এফডিসি এবং এফডিসির ভূমিকা, লজিস্টিক সাপোর্ট নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? দেখুন, একটা সময় ছিল যখন আমাদেরকে কাঁচা ফিল্ম দিয়ে ফিল্ম শ্যুট করতে হইতো, যেটা এফডিসি ছাড়া কারো কাছে ছিল না। তো তখন একটা ফিল্মের বিজনেস ছিল, তো এফডিসি ফিল্ম বিক্রি করতো, ল্যাব এফডিসি ছাড়া কোথাও ছিল না, অনেক এক্সপেন্সিভ ছিল। কিন্তু যখন ডিজিটাল মানে আপনার ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, এখন জিনিসটা অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আপনি ঘরে বসে আপনার এডিট করতে পারছেন, ঘরে বসে আপনি আপনার সব কিছু ঠিক করতে পারছেন, আপনি ঘরেই একটা সেট আপ দিতে পারছেন। তখন ছিল না। এখন এফডিসিকে আমাদের অন্যভাবে ব্যবহার করতে হবে। যেমন আমাদের দেশে একটা সার্ভার নাই, মানে ফিল্ম সার্ভ, মানে ধরেন আমাদের দেশে এক ক্লিকেই ধরেন 1000 থিয়েটারে সিনেমা চলবে। এটা আমাদের ইন্ডিভিজুয়াল কয়েকটা প্রাইভেট কোম্পানির কাছে আমরা জিম্মি। ওটা যদি এফডিসির থাকে, এফডিসি যদি এক ক্লিকে আমি 100টা থিয়েটারে সিনেমা চলবে, ওইটার আর্নিংটাও এফডিসি পাবে। আমাদের যদি ধরেন ই টিকেটিং হয়, এই কথাগুলো আসলে সবসময় বলা হয়, ই টিকেটিং হয়, তাইলে আমার যে প্রডিউসার উনি প্রপার জানতে পারবেন যে আমার কতটা কোন হলে এতটার শোতে কতটা টিকিট সেল হয়েছে, তাইলে উনি ওনার হিসাবটা বুঝে পেল। তো হচ্ছে না কেন? আমাদের ই টিকেটিং নাই, আমাদের সব ম্যানুয়ালি। কেন আমরা পারছি না কেন? হচ্ছে না, এত বছর ধরে কেউ করে নাই, উদ্যোগ নেয়নি, শুধু কথা বলে এসছে। জি, আমি একটু যেতে চাই। আমি আরেকটা বলছি, যখন একজন প্রডিউসার এনশিওর হবে যে এখান থেকে আমার এই রিটার্নটা আসে, দেন উনি ইনভেস্ট করবে প্রাইভেটলি, অবশ্যই সে প্রফিটের চিন্তাটি করবেই। রেজাউল মাকসুদ জাহিদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটা বলছিলাম বিরতির আগে, যে আসলে তারুণ্য তো কেবল বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। আমাদের প্রধান উপদেষ্টা বয়সের হিসেবে তরুণ নয়, কিন্তু তার যে অ্যাক্টিভিটি সেটি তরুণদেরকে অনেক সময় ছাড়িয়ে যায়। তো এই যে অবস্থান, এই বয়সের নয়, মানসিকতায় তরুণ, এই বেশি বয়সী মানুষদেরকেও কি আপনারা ইনক্লুড করার কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের এই উৎসবে? ধন্যবাদ। তারুণ্য মানে অদম্য শক্তি, সীমাহীন স্বপ্ন এবং পরিবর্তনের অঙ্গীকার। এটাকে বয়সের ফ্রেমে আটকানো যায় না। এবং আজকে যদি দেখেন, আজকে বিশ্বে এবং বাংলাদেশেও যদি দেখেন, অনেক যাদের বয়স বেশি তারা ট্রিমেন্ডাসলি কাজ করছে, অবিরত কাজ করছে। এরকম অনেক উদাহরণ আমাদের সামনে এবং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই। তো আমরা এই তারুণ্যের উৎসবটাকে শুধুমাত্র বয়সের ফ্রেমে আটকাইনি। আমরা আমাদের কর্মসূচিগুলো যদি দেখেন, তাহলে এইখানে আমরা অনেকগুলো ইনোভেটিভ আইডিয়া অন্তর্ভুক্ত করতে চেষ্টা করেছি। যেমন আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের মায়েরা রয়েছে, তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বা ব্রেস্ট ক্যান্সার সহ বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিও অনেকে ভুগছে। তাদের জন্য আমরা এখানে একটা ব্যবস্থা করেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জেলা উপজেলা পর্যায়ে ক্যাম্পিং করা, তাদেরকে সচেতন করা এবং তাদেরকে স্বাস্থ্য প্রাথমিক পরিচর্যা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আরেকটি বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি পরিবেশ সংরক্ষণ, অর্থাৎ আমরা একটা কালচার গ্রো করতে চাই। যেমন আমরা যুব দিবসে আমরা একটা কাজ করেছিলাম, আমাদের যুব মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে। ওখানে আমাদের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসান এবং আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া মহোদয় ছিলেন। এবং আমরা একই দিনে শুরু করি 1 নভেম্বর 64 জেলায় 64টি খাল আমরা পরিষ্কার করি, জলাশয়। এবং আজকে যদি আপনি ঢাকার জিরানি খালে যান, আপনি কিন্তু ভালো লাগবে। আপনি রামপুরা খাল দেখেন, এই আপনার পাশেই দেখেন, ভালো লাগবে। এটা কিন্তু ওই দিন আমরা পরিষ্কার করি, আমরা নিজেরাই গিয়েছিলাম। এখানে কিন্তু আমরা বয়সের ফ্রেমে কাউকে আটকাইনি। এখানে যুবা থেকে বৃদ্ধ সকলেই কাজ করেছে। এই জন্য আমাদের তারুণ্যের উৎসবটা হচ্ছে শুধুমাত্র আমরা তারুণ্যকে কোনো ফ্রেমে আটকাইনি, এনে বয়সে আটকাইনি, সকল স্তরের মানুষের জন্য আমরা কর্মসূচি রেখেছি। অর্থাৎ একটা প্রপার এঙ্গেজমেন্ট হবে, যে সমাজের একটা পরিবর্তনের জন্য যা দরকার প্রত্যেকটা সেক্টরকে আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করেছি। পুষ্টি বিষয়ে আমরা কিছু শিশু কিশোর বয়স্কদের পুষ্টি বিষয়ে কিছু কর্মশালা রেখেছি এবং পুষ্টি বিষয়ক একটা অলিম্পিয়াড করার জন্য আমরা চেষ্টা করছি। এবং গতদিন আমরা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, পুষ্টি অলিম্পিয়াড হবে আমাদের 25শে মার্চ। এটা উপলক্ষে আমরা চাচ্ছি যে আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে পুষ্টি বিষয়ে অবহিত করার জন্য। জি, অর্থাৎ এই যে কর্মক্ষম মানুষ দেশের এখনকার জরিপ অনুযায়ী তাদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি, এরপরে অন্যান্য যারা উচ্চ স্তরের মানুষ রয়েছেন সব মিলিত প্রয়াসেই সেটি এগিয়ে যেতে হবে। দর্শক, শেষ করতে হচ্ছে আজকে 24 ঘন্টা এখানেই। ধন্যবাদ সবাই।